রাত পোহালে পবিত্র ঈদুল আজহা। সকাল 7টায় প্রধান জামায়াতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ, নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। শেষ দিনে ঈদ যাত্রায় ট্রেন বাসে ভোগান্তি কম, পশুর হাটে ক্রেতা কম, বড় গরু নিয়ে বিপাকে বিক্রেতারা, লোকসানের শঙ্কা। মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল আজহা উদযাপন, সৌদি আরবের সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন স্থানে পশু কোরবানি। পরনির্ভরশীলতায় মিয়ানমার ইস্যুতে সরকার নীরব, বললেন ফখরুল। না জেনে কথা বলা বিএনপির অভ্যাস, মত কাদেরের। এবং মিয়ানমারে সিত্তে শহরে আরাকান আর্মির সঙ্গে বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা, দ্রুত খালি করার নির্দেশ জান্তা সরকারের। দর্শক, সংবাদ সন্ধ্যায় শুনছিলেন এসটিএমটি বার সংবাদ শিরোনামগুলো। সঙ্গে রয়েছে আমি তানসিয়া জুথি। আগামীকাল পবিত্র ঈদুল আজহা। দেশের প্রধান জামায়াতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ, নিচ্ছিদ্র নিরাপত্তার চাদরে ঢাকা ময়দান। সকালে জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান জানান, রাজধানী ঈদ জামায়াতের নিরাপত্তায় 5 স্তর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আর র্যাব মহাপরিচালক হারুনুর রশিদ জানান, ঈদকে ঘিরে যে কোনো নাশকতা প্রতিরোধে সতর্ক অবস্থানে থাকবে র্যাব। আবহাওয়া অনুকূলে না থাকলে ঈদের প্রধান জামায়াত অনুষ্ঠিত হবে বায়তুল মোকাররমে। ফখরুল ইসলামের রিপোর্টে বিস্তারিত জানব আমরা। যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে সোমবার জাতীয় ঈদগাহে। ঈদ জামাতকে ঘিরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নেওয়া হয়েছে চূড়ান্ত প্রস্তুতি। দেশের প্রধান ঈদ জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি, মন্ত্রিপরিষদ সদস্য, প্রধান বিচারপতি, মেয়র সহ ধর্মপ্রাণ মুসল্লিরা। সকালে জাতীয় ঈদগাহে ঈদ জামাতের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। জানান, ঈদ কেন্দ্রিক কোনো নিরাপত্তা হুমকি না থাকলেও নেওয়া হয়েছে 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। মহানগরীর প্রধান জামাত এবং জাতীয় জামাত অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহ ময়দানে সকাল 7টায়। মহামান্য রাষ্ট্রপতি, মন্ত্রিপরিষদের সদস্যবর্গ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ এই জাতীয় ঈদগাহে নামাজ পড়বেন। এটি ছাড়া আমাদের জাতীয় মসজিদ বায়তুল মোকাররমেও আলাদা আলাদা 5টি জামাতের ব্যবস্থা করা হয়েছে। জাতীয় ঈদগাহ ময়দানের যে জামাত, সেটি নিরাপত্তার জন্য 5 স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। এছাড়া ট্রাফিক ব্যবস্থাপনার জন্য 4টি আলাদা আলাদা পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে। এদিকে সকাল থেকেই র্যাবের ডগ স্কোয়াড দিয়ে নিরাপত্তা নিশ্চিত করা হয় জাতীয় ঈদগাহ ময়দানের। র্যাব মহাপরিচালক হারুনুর রশিদ জাতীয় ঈদগাহ পরিদর্শন শেষে বলেন, এবারের ঈদকে ঘিরে কোনো নাশকতার শঙ্কা নেই। জাতীয় ঈদগাহ রাজধানীর সবচেয়ে বড় জামায়াত হয় এখানে, এবং এর বাইরেও ঢাকার বাইরে আপনারা জানেন যে শোলাকিয়ে অনেক বড় জামাত হয়, এরকম রংপুর এবং দিনাজপুরে অনেক বড় বড় জামাত আছে। এই জামাতের স্থানগুলোতে র্যাবের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এবং সেখানে নজরদারি জোরদার করা হয়েছে। এই ঈদকে কেন্দ্র করে সুনির্দিষ্ট কোনো আপনার হামলা অথবা কোনো রকমের কোনো নাশকতার কোনো সুনির্দিষ্ট কোনো তথ্য আমাদের কাছে নেই। এদিকে পশু কোরবানির পর চামড়া নিয়ে দালাল চক্র যেন অব্যবস্থাপনা তৈরি করতে না পারে, সেদিকেও নজর থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর। ফখরুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। পবিত্র ঈদুল আজহায় দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক ভিডিও বার্তায় তিনি দেশবাসীকে ঈদুল আজহার শিক্ষা ধারণ করে ত্যাগের মহিমায় দেশ ও মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান। ঈদুল আজহার শিক্ষা ধারণ করে আসুন আমরা ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করি। পবিত্র ঈদুল আজহা আমাদের সকলের জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ, সুখ, শান্তি ও স্বাচ্ছন্দ্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। ঈদ মোবারক। এই যাত্রার শেষ দিনে কমলাপুর রেল স্টেশনে যাত্রীদের উপচে পড়া ভিড়। টিকিট কেটেও অনেকে চড়তে পারছেন না ট্রেনে। ভেতরে জায়গা না পেয়ে ট্রেনের ছাদে উঠছেন অনেকেই। বাড়তি কোচ যুক্ত করেও সামাল দেওয়া যাচ্ছে না যাত্রীদের। তবে সকাল থেকে শিডিউল মেনেই স্টেশন ছেড়েছে সব ট্রেন। এদিকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাসেও চাপ বাড়ে যাত্রীদের। রয়েছে দ্বিগুণ ভাড়া আদায়ের অভিযোগও। খালি গাড়ি নিয়ে আসতে হবে, তাই ভাড়া কিছুটা বেশি রাখছেন বলে জানান বাস শ্রমিকরা। বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্টে। টিকিট কেটেও তিস্তা এক্সপ্রেসে উঠতে পারছেন না যাত্রীরা।
তাই বাধ্য হয়েই জানলা দিয়ে ঢুকছেন তারা। ভিতরে ঢুকতে না পেরে ছাদে উপরে উঠেন অনেকেই। দীর্ঘ ভোগান্তি এই ট্রেন যাত্রীদের। প্রবেশ করতে পারতেছি না, তার কারণে বাধ্য হয়ে এদিক দিয়ে এখন ঢুকতে হচ্ছে আমাদেরকে। হ্যাঁ, টিকিট আছে, এইটাই সিট। না, দরজা দিয়ে ঢোকা যাচ্ছে না, তার কারণে এদিক দিয়ে ঢুকতে হচ্ছে আর কি। সকাল থেকেই সময় মতো কমলাপুর স্টেশন ছাড়ে সব ট্রেন, ফলে কিছুটা স্বস্তি যাত্রীদের। ভালো লাগছে, অনেক জায়গায় দিচ্ছে, এক জায়গায় বাড়িতে ভালো লাগছে, সমস্যা নেই। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রীর চাপ বাড়তে থাকে বাস কাউন্টারগুলোতে। কোনো রুটে দ্বিগুণ ভাড়া নেওয়া হচ্ছে বলে অভিযোগ যাত্রীদের। অন্যবার ঈদে ভাড়াটা 200 টাকাই নেই, বাট এবার আমি দেখতেছি যেটা ভাড়াটা আপনার তুলনামূলক 100 টাকা বেশি। আগে ভাড়া যাইতাম 150 টাকায় ভাড়া, কিন্তু এখন 300 টাকা ভাড়া। কিন্তু এখানে পুলিশ প্রশাসন আছে, পুলিশ প্রশাসন এখানে কি দেখতেছে তারা? এখানে খাইলা যাই অমর থেকে এমনটা বইরা যাই, 60 টাকা কম নেই। সরকারি চার্জে 60 টাকা কম নেই, সরকার যেটা বলছে তার চেয়ে 60 টাকা প্রতি গাড়ি যাত্রী প্রতি কম নেই। বাড়তি ভাড়া আদায়ে নানা অজুহাত বাস মালিক শ্রমিকদের। ভিআইপি যত পরিবহন আছে সব পরিবহনের মনে করেন আগের ভাড়ায় আয়া পড়ছে, যাত্রীরা কি করবো, অমিট করছে গাড়ি। ঈদযাত্রার শেষ দিনে ভিড় কম থাকায় স্বস্তি নিয়ে বাড়ি ফিরছেন মানুষ। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। এবার জানাবো ডেটল অ্যান্টিসেপটিক সোপ এর সৌজন্যে কোরবানির ক্রেতাদের সরগরমে শেষ দিনে জমে উঠেছে রাজধানীর পশুর হাটগুলো। হাটে পর্যাপ্ত গরু থাকায় যাচাই বাছাই করেই গরু কিনছেন ক্রেতারা। ছোট গরুর চাহিদা বেশি থাকায় বিপাকে পড়েছেন বড় গরু নিয়ে আসা খামারিরা। দাম কম হওয়ায় অনেকেই করছেন লোকসানের আশঙ্কা। মাজহারুল ইসলাম জানাচ্ছেন বিস্তারিত। জনাব শাহ আলম সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে গরু নিয়ে এসেছেন গাবতলীর হাটে। তার সবগুলো গরুই বড় আকারে। তার সবচেয়ে ভালোবাসার এবং বড় গরুটির নাম জমিদার। দাম হাঁকাচ্ছেন 32 লাখ টাকা। 3 বছর নিজের সন্তানের মতো করে লালন পালন করেছেন জমিদারকে, কিন্তু প্রত্যাশিত দাম না পাওয়ায় লোকসানের আশঙ্কা করছেন শাহ আলম। আমার ইচ্ছে ছিল যে হয়তো রাজধানীতে বড় একটা গরু আমি নেব, বড় পালবো, দেখাবো মানুষকে, ভালো দামে বেচবো, কিন্তু সেটা হচ্ছে না। এখন যে দাম বলতেছে এগুলোটা অনেক টাকা লসের হিসাবে আসতেছে আমার। একই অবস্থা মানিকগঞ্জের গিয়াসউদ্দিনের। পরম যত্নে লালন পালন করা লালচান আর লাল বাহাদুরের দাম হাঁকাচ্ছেন 12 লাখ টাকা। আগে 9 লাখ টাকা দাম উঠলেও আরো বেশি পাওয়ার আশায় ছাড়েননি। এখন দাম উঠছে অনেক কম। 8 লাখ পর্যন্ত উঠছে। এখন মন নরম করতেছে যে ঈদের তো আর সময় নাই, বিক্রি করুম, এখন যতদূর যা উঠেন চলে উঠে বিক্রি করে দেবো। তাদের মতো বড় গরু নিয়ে আসা অন্য ব্যক্তিরাও পড়েছেন বিপাকে। লোকসানের আশঙ্কা করছেন অনেকেই। আমার যে পরিমাণ খরচ হয়েছে তার চাইতেও অনেক লস হচ্ছে। দেখা যাচ্ছে একটা গরুর পেছনে মনে করেন প্রত্যেকদিন খাবার পরে 800 থেকে 900 টাকা। অনেক দিন ধরে এটা যত্ন করতেছি, খাবার দাবার ঠিক মতো দিতেছি, একটা মায়া কাজ করে, এখন তাও আমাদের বিক্রি করতে হবে। পালছি পাইলে তো আর বাড়িতে রাখার পারম না, মায়া থাকলেও বেচতে যাইব, তাই হাটে আনছি। ওই গায়ে ভালো একজন লাগলো, কথা কাজে মিলে গেল, বেঁচে লাইছি। হাটে যখন বড় গরুর চাহিদা কম, তখন ক্রেতাদের চোখ মাঝারি গরুর দিকে। দাম সহনীয় এবং সামর্থ্যের মধ্যে হওয়ায় সবাই ঝুঁকছেন এসব গরুর দিকে। বিক্রেতারাও বলছেন মাঝারি এবং লাল গরুর চাহিদা বেশি। ছোট গরুর চাহিদা বেশি, কিন্তু বড় গরুর চাহিদা তেমন না। এই মনে করেন 110-20 গেলে ওগুলার খুব প্রচুর কাস্টমার, কিন্তু বড় গরুর কোনো কাস্টমার নেই এরকম। বাজার মূল্য গরুর মোটামুটি ঠিক আছে, এটা ঠিক সহনশীল, কিন্তু খাদ্য মূল্যের এত দাম, জিনিসপত্রের যে দাম বেশি, সে তুলনায় ওনারা লাভবান হচ্ছে না। লাভের আশায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা খামারিরা গরু বিক্রি শেষে নিরাপদে ফিরতে চান নিজ বাড়িতে। ঈদের আনন্দ ভাগাভাগি করবেন গ্রামে অপেক্ষারত প্রিয় মানুষগুলোর সাথে। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। দর্শক, এই মুহূর্তে পশুর হাটের সবশেষ অবস্থা জানাতে তেজগাঁও পশুর হাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফজলে আদিত্য। শেষ সময়ে রাজধানীর পশুর হাটগুলোর অবস্থা কেমন দেখছেন? যেমনটি বলছিলেন যে শেষ সময় পশুর হাট রাজধানীর তেজগাঁয়, কিন্তু দেখা যাচ্ছে আমার পিছনে আপনি দেখতে পাবেন হয়তো যে বড় যে গরুর চাহিদাগুলো কিন্তু এখন নেই বললেই চলে, কেননা অনেকটা গরু শূন্যই কিন্তু এই তেজগাঁর এই হাটটি। তবে আপনাকে একটি জিনিস জানিয়ে দিতে চাই যে এখন পর্যন্ত কিন্তু মাঝারি সাইজের গরু, সেই গরুগুলোর কিন্তু চাহিদা যেমনটি ছিল তার পাশাপাশি বড় গরুর চাহিদা ছিল। তবে বড় গরুর চাহিদা কিন্তু এই শেষ বেলায়
চাহিদা যেমন পড়তে শুরু করেছে এবং তারই পাশাপাশি কিন্তু দাম বাড়তে শুরু করেছে কিন্তু অন্যান্য যেই কোরবানির পশুগুলো রয়েছে, মাঝারি সাইজের কোরবানির গরু এবং হচ্ছে অন্যান্য যেই খাসি থেকে শুরু করে ছাগল যেই কোরবানির পশুগুলো রয়েছে সেগুলোর দাম কিন্তু কিছুটা ঊর্ধ্বমুখী। তবে এখন ক্রেতাদের সমাগম কিন্তু চোখে তেমন পড়া যাচ্ছে না। যারা আছেন তারা মূলত বিক্রেতা এবং হাট পরিচালনার কাজে নিয়োজিত মানুষরাই মূলত এখানে আসছেন এবং ক্রেতারা আসছেন খুবই স্বল্প পরিসরে ক্রেতারা আসছেন। ক্রেতারা যেটা এসে জানাচ্ছেন যে এখন যে ছাগল অথবা যে ছোট গরু সেগুলোর দাম কিন্তু নেহায় বেশ চড়া বলা চলে। যদি আমি আপনাকে দামের ব্যাপারে একটু বলি তাহলে 1 থেকে 1 লাখের ঊর্ধ্বে কিন্তু সবগুলো এই ছোট যেই মাঝারি সাইজের পশুগুলো রয়েছে সেগুলো বিক্রি করা হচ্ছে। আর যে বড় সাইজের বড় আকৃতির গরুগুলো রয়েছে সেগুলোর ক্রেতারা কিন্তু মূলত বিক্রেতারা মূলত ক্রেতা পাচ্ছে না এমনটি বিক্রেতারা আমাদেরকে জানিয়েছেন। তবে হাট কেন্দ্রিক কিন্তু পর্যাপ্ত পরিমাণ গরু কিন্তু চোখে পড়া যাচ্ছে না, কেননা এই ইতিমধ্যে কিন্তু যে হাটের যে কোরবানি পশুর যে বেচা বিক্রি কার্যক্রম সেটি কিন্তু মূলত গতকালকে এবং গতকালকের আগের দিন কিন্তু এই বেচা বিক্রিটা বেশ জমে উঠেছিল এবং আজকের যে শেষ পরিসরের বেচা বিক্রি সেগুলো কিন্তু চলছে এবং এর পাশাপাশি কিছু ছোট গরুও কিন্তু দেখা যাচ্ছে। তবে কাঙ্ক্ষিত দামে না বোনার কারণেই মূলত বিক্রেতারা বিক্রি করছেন না এমনটি আমাদেরকে জানিয়েছেন। তবে এখন তেজগাঁ হাটের পাশাপাশি কিন্তু যে অস্থায়ী হাটগুলো রয়েছে সেই অস্থায়ী হাটগুলোতে কিন্তু গরুর অথবা কোরবানির পশুগুলো কিন্তু তেমন এখনো পর্যন্ত আসেনি। আরেকটা জিনিস আপনাকে জানিয়ে দিতে চাই যে কোনো রকম অপ্রীতিকর ঘটনা মোকাবেলা করার জন্য কিন্তু এখানে আইন শৃঙ্খলা বাহিনী নিয়োজিত আছে এবং হচ্ছে এই তেজগাঁতে কিন্তু আজকের তেজগাঁ শহর ঢাকা শহরের বেশ যে 20টি ইজারা হাট রয়েছে এবং গাবতলী সহ যে হাটগুলো রয়েছে সেই হাটগুলো কিন্তু আজ রাত পর্যন্ত কিন্তু এই কোরবানির যে পশুর হাট কিন্তু আগামীকাল সকাল অর্থাৎ ঈদের দিন সকাল পর্যন্ত এই পশুর হাট চলমান থাকবে এবং বেচা বিক্রি কার্যক্রম চলবে। তেজগাঁর পশুর হাট থেকে এই ছিল আমার কাছে কোরবানি পশুর হাটের সর্বশেষ তথ্য। জুথি ফজলা আদিত্য যুক্ত ছিলেন আমাদের সাথে। যখন গভীর ঘুমে পাখিদের সাথে বাবা ঘুম থেকে উঠে যায়। মা বলেছে শহরের সবার জন্য কাজ করাই আমার বাবার দায়িত্ব। আমরাও তাই সবার কথা চিন্তা করে আমাদের ঈদটা স্যাক্রিফাইস করি। সবাইকে সুরক্ষিত রাখতে এমন নিরলস কাজ করে যায় যারা, সুরক্ষিত থাকুক তারা। দেখো আজ খুশি আকাশ, আনন্দ ভরা মুখোশ, যে জীবন দিলেন সবার তরে। চলছে ঈদুল আজহার ছুটি। টানা 5 দিনের ছুটিতে বন্ধ রয়েছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। এই ছুটির মধ্যে নগদ টাকার জন্য গ্রাহকদের ভরসা এটিএম বুথ। কিন্তু রোববার ঠিক ঈদের আগের দিনে সারা দেশের এটিএম বুথে দেখা দেয় টাকা সংকট। নগদ টাকার জন্য রাজধানীর বিভিন্ন এটিএম বুথে ঘুরে না টাকা পেয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান গ্রাহকরা। সাবরিনা মজুমদার রিপোর্টে বিস্তারিত। ডিজিটাল লেনদেন মানুষের জীবনকে সহজ করলেও সম্প্রতি কিছু ক্ষেত্রে সেবা নিতে মানুষকে বেগ পেতে হচ্ছে। ঈদুল আজহা উপলক্ষে লম্বা ছুটির মধ্যে দেশের প্রথম সারির ব্যাংকগুলোর এটিএম বুথ সহ প্রায় সব ব্যাংকের বুথ থেকে টাকা তুলতে পারছেন না গ্রাহকরা। আমার জরুরি টাকার দরকার, এখন আমি কার্ড পাঞ্চ করেছি বলে যে আমাদের এখানে ক্যাশ না থাকার কারণে আমরা দুঃখিত। সমস্যায় পড়ছি যে এতে আমাদেরকে আমরা এখন কোথায় পাবো এই টাকাটা, তাই না? এখন বিভিন্ন বুথে আমরা ছুটতেছি যে কোথায় গেলে এই টাকাটা পাবো। এটা নিয়ে দুটাতে দেখলাম, একটাতে বললো যে ইন্টারনেট নাই, সংযোগ নাই, আর এটাতে কোনো টাকা ট্রানজ্যাকশন করা যাচ্ছে না। আমি একাধিকবার চেষ্টা করলাম, কোনোভাবেই কোনো টাকা আমি ক্যাশ আউট করতে পারছি না। কালকে ঈদ, আমাদের যদি এখন এরকম প্রবলেম হয়, আর অ্যাকচুয়ালি আমরা তো এখনও ডিজিটাল হওয়ার পরেও যদি আমাদের এরকম প্রবলেম হয় তাহলে তো আসলে আমাদের নাগরিক সেবা যেটা সেটা তো আমরা পুরোপুরি পাচ্ছি না। এই সংকটের ফলে ডিজিটাল লেনদেনে এক ধরনের অনিশ্চয়তা দেখা দিয়েছে। আমি এই পর্যন্ত 4টা বুথ ঘুরে আসছি, এই বুথে আসলাম, এই বুথে একই অবস্থা, সব বুথেই বলতেছে টাকা নেই। 3টা
বুথে কার্ড পাঞ্চ করছি বাট কোনো ব্যালেন্স পাইনি, পুরো লাস্টে চতুর্থবার যে আমি ব্যালেন্স পাইছি। এটাতে ক্যাশ নাই, গতকালকে থেকে ক্যাশ নাই। না টাকা আছে, মাঝে মাঝে নেটওয়ার্কের সমস্যা হচ্ছে আর কি, নেটওয়ার্ক নাই। সরকারি ছুটির দিনগুলোতে আর্থিক লেনদেনের উপায় হিসেবে যখন সাধারণ মানুষ অনেকটাই এটিএম বুথ নির্ভর, সেখানে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা সত্ত্বেও বুথগুলোতে পর্যাপ্ত অর্থের যোগান না থাকায় এসব ব্যাংকের গ্রাহক সেবার মান নিয়ে প্রশ্ন উঠতেই পারে, এমনটি বলছেন সাধারণ গ্রাহকরা। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। ত্যাগ, মহিমা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে পালিত হচ্ছে ঈদুল আজহা। জেরুজালেমে পবিত্র আল আকসা প্রাঙ্গণে ঈদের নামাজ আদায় করেছেন অন্তত 40,000 ফিলিস্তিনি। যুদ্ধবিধ্বস্ত গাজায় ধ্বংসস্তূপের মধ্যেই নামাজ আদায় করেছেন সাধারণ মানুষ। এদিকে সংযুক্ত আরব আমিরাতেও ফজর নামাজের পরপরই মুসল্লিরা ঈদগাহে অবস্থান নেন, নামাজ শেষে কোলাকুলিও করেন। আফরিন মোয়ের রিপোর্টে বিস্তারিত। ইসরায়েলি নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে পবিত্র আল আকসায় ঈদুল আজহার নামাজে অংশ নিয়েছেন হাজার হাজার ফিলিস্তিনি। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের বরাতে জানা যায়, এদিন অন্তত 40,000 ফিলিস্তিনি একসঙ্গে ঈদের জামাত আদায় করেন। তবে মসজিদে প্রবেশের সময় বহু মানুষ ইসরায়েলি বাধার মুখে পড়েন। তবুও নামাজ শেষে মিষ্টি বিতরণ করেন তারা। চারিদিকে শুধুই ধ্বংসস্তূপ, এর মাঝেই নামাজ আদায় করছেন ফিলিস্তিনিরা। যুদ্ধবিধ্বস্ত উপত্যকাটিতে নেই কোনো ঈদের আনন্দ, এমনকি পশুর দামও আকাশ ছোঁয়া হয় তা সাধারণ মানুষের নাগালের বাইরে। এ অবস্থায় পশু কোরবানি না করলেও জীবন কোরবানি হচ্ছে তাদের। আমাদের কাছে কিছুই নেই, কোনো ঈদের আনন্দও নেই। এ অবস্থায় কোরবানির পশু নেই, এখন আমরা নিজেরাই কোরবানি হই। লেবাননের বৈরুতের আল আমিন মসজিদের বাইরে এবং ভেতরে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেন হাজার হাজার মানুষ। নামাজের পর ফিলিস্তিনিদের সমর্থন করার জন্য অর্থ সংগ্রহ করেন তারা। মিশরের কায়রোতেও আমান ইবনে আল আস মসজিদে ঈদের নামাজ আদায়ে জড়ো হন হাজার হাজার মানুষ। ত্যাগ ও মহিমার মধ্য দিয়ে সৌদি আরবেও ঈদ উদযাপন করছেন দেশটির সাধারণ মানুষ। লাখ লাখ মুসলমান মক্কা গ্র্যান্ড মসজিদ এবং মদিনার মসজিদে নবমীতে ঈদের নামাজের জামায়াতে অংশ নেন। এদিন সংযুক্ত আরব আমিরাতের বাসিন্দারাও পালন করেন ঈদ। ফজর নামাজের পরপরই মুসল্লিরা ঈদগাহে অবস্থান নেন, নামাজ শেষে কোলাকুলিও করেন তারা। দেশবাসীকে শুভেচ্ছা জানান সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট। সিরিয়ার রাজধানী দামেস্কে ঈদের নামাজে অংশ নেন দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদ। এ সময় সকলের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করে নেন তিনি। এদিকে কুয়েতের যুবরাজও স্টেট গ্র্যান্ড মসজিদে ঈদুল আজহার নামাজের ইমামতি করেন, যেখানে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান তিনি। কাতারের আমির এইচ শেখ তামিম বিন হামাদ আল থানি সকালে লুসাই স্টেডিয়ামে নামাজ আদায় করেন। এ সময় দেশবাসীর কল্যাণে দোয়াও করেন তিনি। এদিকে জর্ডানের রাজধানী আম্মানে ঈদের নামাজে অংশ নেন হাজার হাজার মানুষ। এ সময় ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনিদের জন্য দোয়াও করেন তারা। এছাড়া পশ্চিমে অনেক দেশেও পালিত হচ্ছে মুসলমানদের পবিত্র ধর্মীয় উৎসব ঈদুল আজহা। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি। সংবাদ সন্ধ্যায় আরো যা থাকছে। টানা ছুটিতে দেশের সবচেয়ে বড় পর্যটন কেন্দ্র কক্সবাজারে দর্শনার্থীদের ভিড়, তারকা মানের হোটেলগুলোর নানা অফার। সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল আজহা পালন করছে দেশের বিভিন্ন জেলার মানুষ। ঈদ ঘিরে এসব স্থানে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে দেবাশ্রী বড়ুয়ার ডেস্ক রিপোর্ট। সৌদি আরবের সাথে মিল রেখে ভোলার 5 উপজেলার 10টি গ্রামের প্রায় 5,000 মানুষ পবিত্র ঈদুল আজহা উদযাপন করেছে। সকাল 8:15টায় জেলার বোরহানউদ্দিন উপজেলার মুলাইপত্তন গ্রামের মজনু মিয়ার বাড়িতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। 17 বছর ধরে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ উদযাপন হচ্ছে মৌলভীবাজারে। সকাল 7টায় মৌলভীবাজার সার্কিট হাউস এলাকায় ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এদিকে পটুয়াখালীর অর্ধলক্ষ মানুষ ঈদুল আজহা পালন করছে। প্রতি বছরের ন্যায় পটুয়াখালীর বদরপুর দরগা শরীফ জামে মসজিদে সকাল 8:30টায় ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়।
দক্ষিণ চট্টগ্রামের পটিয়া, সাতকানিয়া, চন্দনাইশ, লোহাগাড়া, বাঁশখালী, বোয়ালখালী, আনোয়ারা সহ 7টি গ্রামে ঈদ উদযাপন হচ্ছে। সকালে ঈদুল আজহার নামাজ আদায় করেন সাতকানিয়া উপজেলার মির্জারখিল দরবার শরীফের অনুসারীরা। নামাজ শেষে মহান সৃষ্টিকর্তার নৈকট্য লাভের আশায় পশু কোরবানি দেন ধর্মপ্রাণ মুসলমানরা। এদিকে মাদারীপুরে ঈদুল আজহা উদযাপন করেন 25 গ্রামের 30,000 মানুষ। জেলার সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয় সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের তাল্লুক গ্রামের 16 নং চর কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে। লক্ষ্মীপুরে 11টি গ্রামে আজ ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। জেলার রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও, জয়পুরা, বিঘা, হোটাটিয়া, সরসই, কাঞ্চনপুর ও রায়পুর উপজেলার কলাকোপা ও সদর উপজেলার বশিকপুর সহ 11টি গ্রামের সহস্রাধিক মুসল্লি সকালে ঈদুল আজহার নামাজ আদায় করেছেন। মুন্সিগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নের মিঝিকান্দি জামে মসজিদে ও শিলই ইউনিয়নের উত্তরকান্দি মাঝিবাড়ি ঈদগাহ মাঠে সকাল 9টার দিকে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। দিবাশ্রী বড়ুয়া, নিউজ ডেস্ক, দেশ টিভি। পরনির্ভরশীলতার কারণে আওয়ামী লীগ সরকার মিয়ানমার ইস্যুতে নীরব রয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই ইস্যুতে সরকারের পদত্যাগের দাবিও জানিয়েছেন তিনি। বলেছেন দলকে শক্তিশালী করতেই বিএনপি নেতৃত্বে পরিবর্তন। সেন্ট মার্টিনের নিরাপত্তা নিশ্চিতে সেনা ও নৌবাহিনী মোতায়েনের দাবিও জানিয়েছে দলটি। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। রবিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে ভারতের সীমান্ত হত্যা ও মিয়ানমার সীমান্তের নিরাপত্তা হুমকি নিয়ে নীরব থাকায় সরকারের সমালোচনা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এই সরকার পরনির্ভরশীল সরকার, তাবেদার সরকার বলেই আজকে আমাদের দেশের উপর যে আগ্রাসী চাহনি, যে একেবারে এটাকে বলা হয় উলম্ব অভিযান, ভার্টিক্যাল ইন্ট্রুশন, এই ভার্টিক্যাল ইন্ট্রুশনের পর্যায়ে চলে এসছে। সেখানে ব্যাপক সেনাবাহিনী মোতায়েন এবং নৌবাহিনী সার্বক্ষণিক সেখানে প্রস্তুত থাকবে। এটাই তো আমাদের সার্বভৌমত্বকে রক্ষার একটা কি বলে যে প্রধান দায়িত্ব, সেই দায়িত্ব সরকার পালন করছেন না। এদিকে ঠাকুরগাঁও শহরের কালীবাড়ি এলাকার নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে দলের নেতৃত্বের পরিবর্তনে নানা আলোচনা সমালোচনা নিয়ে প্রশ্নের জবাব দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমাদের এই পদগুলো শূন্য ছিল, আমাদের অনেকে মারা গেছেন, কেউ নিশ্চয় হয়েছে, দেশ ছেড়ে চলে গেছেন, হয়তো এই জায়গাগুলোকে পূরণ করা হয়েছে এবং তাদেরকে না হয়েছে। দে আর অল ইয়াং পিপল। তো আমরা অত্যন্ত আশাবাদী যে এই পরিবর্তনের পর আমাদের দল আরও বেশি শক্তিশালী হবে। বিএনপির ছিদ্র খুঁজে বেড়ান, আওয়ামী লীগের ছিদ্র খুলতে আপনারা সাহস পান না, ওটা খোঁজেন। যারা দেশকে ধ্বংস করলো, আপনার স্বাধীনতাকে ধ্বংস করলো, তাদের ছিদ্রগুলো খোঁজেন, তাদের ছিদ্রগুলোকে বলেন বড় করে। আপনারা অনেকগুলো চ্যানেল হয়েছেন, কিন্তু আপনাদের একমাত্র কাজ হচ্ছে যে আপনাদের মালিকের ইচ্ছা ছাড়া আপনি কিছুই করতে পারবেন না। এবং ওই জন্য এই প্রশ্নগুলো আপনারা করতেছেন। বিএনপিকে আপনার বিএনপি সাংগঠনিক পরিবর্তন করবেই, তার প্রয়োজন হলে সে করবে না। এটা কোনো ন্যাশনাল ইস্যু না। তো মিয়ানমার ইস্যুতে সরকারের নীরবতার সমালোচনা করে পদত্যাগের দাবি জানান বিএনপি মহাসচিব। এই সরকার যেহেতু দুর্বল একটা সরকার, তার কোনো ম্যান্ডেট নেই মানুষের, এবং অ্যাট দি সেম টাইম এটা একটা নতজানু সরকার। এই বিদেশের উপর নির্ভর করেই সে টিকে আছে, যে কারণে সে একটা কথা বলতে পর্যন্ত সাহস পায় না। মিয়ানমার থেকে গুলি হচ্ছে, আবার মারাও গেছিল, অথচ দেখা যাচ্ছে সে কোনো কথা বলে না। এটাকে আমরা তীব্রভাবে কন্ডেম করি। আমরা মনে করি অবিলম্বে সরকারের পদত্যাগ করা উচিত এই ইস্যুতে। আওয়ামী লীগ রাষ্ট্রযন্ত্রকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে গিয়ে দুর্নীতির যে বিস্তার ঘটিয়েছে তা এখন সরকারেরও নিয়ন্ত্রণের বাইরে বলে দাবি করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করছে, সরকারি কর্মকর্তাকে বার করে তাদেরকে চুরির সুযোগ দিচ্ছে, সেই সুযোগ দিয়ে আজকে এই ঘটনাগুলো ঘটেছে, এখন তাদের নিয়ন্ত্রণের বাইরে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। বাংলাদেশ কারো সঙ্গে কখনো নতজানু আচরণ করেনি জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, মিয়ানমার সীমান্তে কঠোর নজরদারি করা হচ্ছে। সকালে আওয়ামী লীগ সভাপতি রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। সামাজিক মাধ্যমে বিএনপি ও জামায়াতে ইসলাম সেন্ট মার্টিন নিয়ে গুজব ছড়াচ্ছে বলেও দাবি করেন কাদের। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলন। আওয়ামী লীগ সভাপতি রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মিয়ানমার ইস্যু নিয়ে কথা বলেন ওবায়দুল কাদের। বলেন, সেন্ট মার্টিনের আশেপাশে পরিস্থিতি নিয়ে সরকার উদ্বিগ্ন। মিয়ানমার সীমান্ত সরকারের কঠোর নজরদারিতে আছে বলেও জানান তিনি। আমরা খুব উদ্বিগ্ন মানে
আমরা সতর্ক মনোযোগে আছি এবং আমাদের দায়িত্বপ্রাপ্তরা 24 ঘন্টায় তারা সতর্ক রয়েছে এবং নজরদারিও তাদের আছে। মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাত, এই সংঘাতকে নিয়ে আমরা তাদের সাথে আলোচনা করতে পারি যে তোমাদের সংঘাতের কারণে আমাদেরকে প্রভোকেশন দেওয়া হবে কেন, সে আলোচনাটা তাদের সাথে আমাদের হতেই পারে, আর আলোচনার দরজাও খোলা আছে। কোনো উস্কানিতে পা দিবে না সরকার জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, না জেনে অর্বাচীনদের মতো কথা বলা বিএনপির অভ্যাস। তখনও বিএনপি বেহুদা কিছু মন্তব্য করেছে। বিএনপি পারে শুধু না জেনে না বুঝে অহেতু হাস্যকর অর্বাচীনের মতো মন্তব্য করতে, এখনো সে একই কাজ তারা করছে। বাংলাদেশ মিয়ানমার সীমান্তে কঠোর নজরদারি অব্যাহত রেখেছে। সেনাবাহিনী সহ আমাদের দায়িত্বপ্রাপ্তরা সতর্ক অবস্থানে আছে। লন্ডন থেকে রিমোট কন্ট্রোলে বিএনপি নেতাদের দলের বিভিন্ন পদ দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। সংবাদ সন্ধ্যায় আরো থাকছে। ডি গ্রুপে গুরুত্বপূর্ণ ম্যাচে ভোরে নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ, জয়ের বিকল্প নেই টাইগারদের। ছুটি মানে ভ্রমণ, আর তা যদি হয় উৎসবের টানা ছুটি, পরিকল্পনা হয় তখন দেশের বড় পর্যটন স্পটগুলো ঘিরেই। রাত পেরুলেই মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল আজহা। ঈদ মানেই আনন্দ, ছুটির আমেজ, আর ছুটি মানেই যেন কক্সবাজারে পর্যটকদের উৎসব নামে। ঈদ উপলক্ষে কক্সবাজারে পর্যটক বরণের খবর জানাচ্ছেন আমাদের সহকর্মী সৌরভ দেব। পড়ন্ত বিকেলের রক্তিম সূর্য, দীর্ঘ বেলাভূমি পেরিয়ে সমুদ্রের সুনীল জলরাশি আর সমুদ্রতটের পাশের ঘন সবুজ ঝাউবন যেন প্রকৃতির অনবদ্য নৈবেদ্য নিয়ে বসেছে কক্সবাজারে। এবারের ঈদের টানা ছুটি ও বর্ষা মৌসুমকে ঘিরে পর্যটক বরণে ইতোমধ্যে প্রস্তুত সমুদ্র শহর কক্সবাজার। আগত পর্যটকদের জন্য আবাসিক হোটেল, মোটেল, গেস্ট হাউসগুলো দিচ্ছে বিশেষ ছাড়। ব্যবসায়ীরা বলছেন, কোরবানির ঈদে আশানুরূপ বুকিং এখনও না হলেও বর্ষা মৌসুম ঘিরেও সমুদ্র অবলোকনে আলাদা আগ্রহ বাড়ছে পর্যটকদের। তাই ঈদ মৌসুম শেষেও পর্যটক টানবে কক্সবাজার। ঈদের এই ছুটিতে পরিবার পরিজন নিয়ে কক্সবাজারকে বেছে নেবে বলে আমরা মনে করি, এবং আমরা পর্যটক বরণের জন্য ব্যবসায়ীরা মুখিয়ে আছে এবং আমাদের প্রতিষ্ঠানগুলোকে নবরূপে আমরা সাজিয়েছি। ইদানিং আমরা দেখেছি অনেক ঘূর্ণিঝড় হলে ঘূর্ণিঝড় দেখতে আসে, বৃষ্টি হলেও আমরা কক্সবাজারে ঈদের পর অবশ্যই কক্সবাজার পর্যটকের সমাগম হবে বলে আমি আশা করছি। তবে তারকামানের হোটেলগুলোতে দেখা গেছে ভিন্ন চিত্র। 60% অগ্রিম বুকিং সহ হোটেলগুলোতে রাখা হয়েছে বিভিন্ন ধরনের প্যাকেজ ও বিশেষ অফারের ব্যবস্থা। ঈদ উপলক্ষে 60 থেকে 70% রুম বুকিং হয়ে আছে। সামনের যে দিনগুলোতে আছে আমরা পূর্ণতা পাবো। তবে ওই যদি তীব্র দাবদাহতা থাকে তাহলে হয়তো পর্যটক আসবেন কিনা এটা নিয়ে অনেক শঙ্কা আছে। এদিকে পর্যটকদের সেবা দিতে ও যে কোনো ধরনের হয়রানি বন্ধে বিশেষ সতর্কতার কথা জানিয়েছে জেলা প্রশাসন। যদি কোনো আমরা অনিয়ম শুনি, ভাড়া বেশি ডেকেছে বা খাবারের কোয়ালিটি খারাপ, ব্যবস্থা নেব। আগেও নিয়েছি আমরা, এবার আর কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পিচ এলাকায় সকল পয়েন্টে আমাদের সিসি ক্যামেরা আছে এবং আমাদের ক্যামেরার আওতা বৃদ্ধি করেছে এবার আর কি। আমাদের পর্যন্ত লাইটিং ব্যবস্থা আছে। আমরা আশা করছি আরো ভালো যাবে মানুষ টুরিস্টের এই সিজনটা। দেশের সর্ববৃহৎ পর্যটন কেন্দ্র কক্সবাজার ঘিরে মানুষের আগ্রহ বাড়ছে। তাই প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি বিশেষ বিনোদনের ব্যবস্থা বাড়ানোর তাগিদ সংশ্লিষ্টদের। সৌরভ দেব, দেশ টিভি, কক্সবাজার।